ইউষা মলিন হেসে ভাবল, আমি সামলাবো? আমার কি আর সে ক্ষমতা আছে? মুখে বলল, আচ্ছা ছাড়ো এসব, তুমি তোমার কথা বলো। ভাইয়ার সাথে সংসার কেমন কাটছে? মিটলো সব? ভাইয়া নিশ্চয়ই এখন খুব ভালোবাসে তোমায়। কাল তো দেখলাম অয়ন ভাইকে হাতও ধরতে দিচ্ছিল না। কত পজেসিভ বাবা। তুষি হেসে ফেলল, কেমন রোবটিক হাসি। বলল নিস্তেজ স্বরে, ওই আর কি। পরপরই তুষির সকালের কথা মনে পড়লো। উদ্বেগ নিয়ে বলল, আচ্ছা ইউষা, আই ওয়ান্ট, না না, আই ব্যাডলি ওয়ান্ট টু টেস্ট ইউর লিপস। এটার মানে কি? ইউষা হতভম্ব হয়ে বলল, মানে কি এটার? মানে এই কথার মানে কি আমার অপরাধ মার্জনা করুন? ইউষা তবদা খেয়ে বলল, এটাকে বললো? বলো না মানে কি? ইউষার মুখ লাল হয়ে গেল। এক নজর এদিক ওদিক চেয়ে ভালো করে দেখলো কেউ শুনছে কিনা। ঠোঁট এগিয়ে ফিসফিস করে কানে কানে বলল, মানে কি? তুষি যেন আকাশ ভেঙে ধপ করে মাটিতে পড়লো। অমনি লজ্জায় কান গরম হলো, ধোয়া ছুটলো মাথা থেকে। বিস্ময় বিহব্বল হয়ে রইল দুপল। এত বড় একটা বেহায়াপনা সার্থকে দিয়ে করিয়ে নিল আজ। এজন্যই তখন ঠোঁট এগোনো হচ্ছিল। কত বড় খারাপ বিটকেলের ঘরের বিটকেল, চুমু খাওয়ার ধান্দা। ওই সময়ের কথা মনে পড়তেই মেয়েটা কোণঠায় ঝাপসা দেখলো চোখে। কিছুক্ষণ থমকে থেকে নিজের দোকান দুহাত দিয়ে চেপে ধরল তুষি। আর্তনাদ করে বলল, না, এই কথা বলার আগে আমার মরণ কেন হলো না? আল্লাহ আল্লাহ, আমি এখন মুখ দেখাবো কি করে? ইউষা অবাক হয়ে বলল, কেন, কাকে বলেছ এটা? ওয়েট, মেজ ভাইয়াকে না তো? তুষি কাঁদো কাঁদো মুখ করে ঘাড় নাড়লো, বোঝালো হ্যাঁ। ইউষা হাসি চেপে রাখতে চেয়েছিল, হলো না। খিলখিল করে হেসে উঠল অমনি। হাসতে হাসতে পেট চেপে কাত হয়ে শুয়ে পড়লো সোফায়। তুষির মাথা জ্বলে গেল। কটমট করে ভাবলো, আজ আসুক বিটকেলটা। একটা শোধ যদি না তুলেছি আমি তো ভুসি খেয়ে মরবো। তুষি ঘর থেকে ওর মাথার বালিশটা নিতে ভুলে গিয়েছিল। আসমাও দিয়ে যায়নি। এই বালিশটা উঁচু, দুটো বালিশের সমান। উঁচু বালিশ ছাড়া তুষি ঘুমাতে পারে না, তাই নেয়ার জন্য নেমেছিল নিচে। রেহনুমা সামনে পড়লেন সে সময়। কাজবাজ শেষ করে আঁচলে হাত মুছতে মুছতে ঘরের দিকে যাচ্ছিলেন তিনি। চাইলেন মেয়ের সাথে কথা বলতে, কিন্তু তুষি দাঁড়ালোই না। দ্রুত পাশ কাটিয়ে চলে গেল। ভদ্রমহিলা আক্ষেপের শ্বাস ফেললেন। ভাবলেন পরে ঠিক আদর করে মান ভাঙিয়ে নেবেন। তখনই ঘর থেকে বের হলেন রোকসানা। ওনাকে দেখেই ব্যস্ত গলায় বললেন, টেবিলে খাবার দিয়েছ ছোট ভাবি? আমার কিউটি খাবে। কত কষ্টে যে একটু খাওয়াতে রাজি করলাম। স্বার্থর বিয়ের শোকে বেচারি খুব ভেঙে পড়েছে। রেহনুমারও খারাপ লাগলো। বললেন, আমি সব বেড়ে রেখেছি, তুমি যা লাগবে ওকে খাইয়ে দিও। ঠিক আছে, কই কিউটি, এসো। রেহনুমা দাঁড়ালেন না, নিজের কক্ষে চলে গেলেন। ওদিকে তুষি বড়সড় মোটা বালিশটা বাহুর তলায় চেপে মাত্রই আসছিল আইরিন, আর ও মুখোমুখি পড়ে গেল অমনি। মেয়েটার হাতে বালিশ দেখে আইরিন থেমে যায়। এক দুবার বারবার চেয়ে চেয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করে। রোকসানা বিড়বিড় করে বললেন, এই মেয়ের এখনই সামনে পড়তে হলো? তুষি কপাল কুঁচকে বলল, কি সামনে খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? যাবো, সরো। আইরিন বালিশটাকে আবার দেখলো। মাথায় ঘুরছে কিছুদিন আগে ওর সেই স্বপ্নের কথা। সেই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিবা স্বপ্ন দেখেছিল সেদিন। তুষি বালিশ কাঁথা নিয়ে কোথাও একটা যাচ্ছে। আর আইরিন, কোথায় যাচ্ছ? প্রশ্ন করতেই খুব ভাব নিয়ে বলল, আমার স্বামীর ঘরে। ভেতর ভেতর আটকে উঠল বেচারি। ঢোক গিলে বলল, বালিশ নিয়ে কোথায় যাচ্ছ তুমি? তুষি সঙ্গে সঙ্গে জবাব দিল, আমার স্বামীর ঘরে। আইরিনের মাথায় বাজ পড়ল। চোখটা খিচে নিলেন রোকসানা। দিয়েছে এত বুঝিয়ে শুনিয়ে মেয়েকে খেতে বার করার পুরো গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে, কিন্তু তুষি আর থামেনি। সানন্দে আইরিনের পাশ কাটিয়ে উপরে উঠে গেল। আইরিন পাথর হয়ে রইল তখনও। রোকসানা রয়ে শয়ে কাঁধে হাত রাখলেন, কিউটি খাবে চলো? রোষে কান্নায় ফেটে পড়ল আইরিন। মায়ের হাত সরিয়ে দিল এক ঝটকায়। চেঁচিয়ে বলল, খাবো না আমি, খাবো না, খাবো না, খাবো না। তারপর হাওয়ার মতো ছুটতে ছুটে ঢুকে গেল ঘরে। অয়নের বাড়ি ফিরতে বেশ দেরি হলো। মধ্যরাত তখন। এত প্রেসার গিয়েছে আজ, সেই সাথে মানসিক বিধ্বস্ততা তো আছেই। এমন প্রখর দ্বিধাদ্বন্দ্বে হয়তো এর আগে পৃথিবীর আর কেউ পড়েনি। যে পরিস্থিতি আজ অয়নের যাচ্ছে, মন মস্তিষ্কের এক বিরাট লড়াই লেগেছে সেথায়। মত বিরোধে ফেটে চৌচির ওরা। মস্তিষ্ক বলছে তুষির বিয়ে হয়েছে, এবার সত্যিই ও বড় ভাইয়ের বউ। ওই বিয়ে অবৈধ হলেও এই বিয়ে শতগুণ বৈধ অয়ন, এবার থামা উচিত। আর মন, সে বলছে ভিন্ন কথা, বলছে এসব মিথ্যা। তুষির সাথে ওর বিয়ের কথা ছিল, তুষির তবে ওরই হওয়া উচিত। স্বার্থ জোর করছে বলেই তো তুষি আলাদা হয়েছে।
জোর না করলে এমন কিছু হতো না। এ বিয়ে কোনো বিয়েই হতে পারে না। অয়ন মস্তিষ্ক ছাপিয়ে মনকে দমাতে পারছে না। এটা বড্ড বেপরোয়া। আর সেই বেপরোয়া চিত্ত নিয়েই ফের স্টোর রুমের সামনে গিয়ে দাঁড়ালো ছেলেটা। দরজা তখন ঠা করে খোলা। সোজাসুজি ভেতরটা দেখেই চমকে গেল অয়ন। তুষির বিছানায় তোষক ভাঁজ করে রাখা। ঘরে ফার্নিচার ছাড়া একটা জিনিসও নেই। না আছে পড়ার টেবিলে ওর বই খাতা, আলনার জামা কাপড়, ড্রেসিং টেবিলে সাজগোজের জিনিস, আর না আছে বিছানায় সাদা কাপড়ে মোড়ানো তুষির তুলতুলে বালিশটাও। কিছুপল মূর্তির মতো চেয়ে রইল অয়ন। পরপর উদ্ভ্রান্তের ন্যায় কোথাও একটা যেতে নিলেই সামনে পড়লো আসমা। জিজ্ঞেস করলো, ভাইজান বাদ দিমু? অয়ন শশকের ন্যায় ব্যস্ত গলায় বলল, তুষি কোথায় জানো? হে তো হের ঘরে। ঘর যে ফাঁকা। আপাই তো ভাইজানের ঘরে। অয়নের পায়ের জমিন সরে গেল, শরীরটা পিছিয়ে এলো আস্তে, বাকরুদ্ধ হয়ে রইল দুপল। আসমা ওর দিকে তাকালো না। বাড়ির কাণ্ড কারখানা ওর তো আর অজানা কিছু না, সবই জানে, দেখছে সবই। অস্বস্তিতে চুর হওয়া মুখ নিয়ে চুপচাপ মাথা নুয়ে নিজের কামরায় চলে গেল আসমা। অয়ন দাঁড়িয়ে রইল জ্বরের ন্যায়, বুক ছিঁড়ে যাচ্ছে, ছারখার হয়ে পড়ছে চারিধার। সবাই যেন হাঁসফাঁস করে বলল, এমন তো কথা ছিল না তুষি। স্বার্থ ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো তুষি আদুরে বাচ্চার মতো বিছানায় বসে আছে, পা দুটো সামনে ছড়ানো, কোমর অব্দি ব্ল্যাঙ্কেটে ঢাকা, হাতে চিপস মিন্টো দিয়ে গেছে। এগুলো চিবোতে চিবোতে খুব মনোযোগ দিয়ে টিভি দেখছে মেয়েটা। কুড়মুড়ে শব্দতে ভরে গেছে ঘর। ও অবাক হলো কিছু। যখন ঘরে ঢুকেছিল তুষি ছিল না এখানে। এর মধ্যে এলো কখন? তার চেয়েও বিস্ময়ের ব্যাপার, এত সহজে বিছানায় চলে গেল। বুক ফুলিয়ে নিঃশ্বাস নিয়ে বাঁকা হাসলো স্বার্থ। সকালের ডোজ তবে কাজে দিয়েছে? তোয়ালে দিয়ে ভেজা মাথা মুছতে মুছতে বলল, সুবুদ্ধি এসেছে তাহলে? তুষি তাকালো না, গোমরা মুখে বলল, আমি মেঝেতে ঘুমোতে চেয়েছিলাম, কিন্তু দিদুন বলেছে এখন থেকে এটাই আমার ঘর। আমার ঘরে আমি মেঝেতে কেন শোবো? আমি খাটেই ঘুমোবো। তবে আমাদের মাঝখানে অবশ্যই আমার কোলবালিশটা থাকবে। আচ্ছা, কিন্তু মাঝরাতে যদি ঘুম ভেঙে দেখো তোমার কোলবালিশ নিচে আর আমি উপরে, তখন? তুষি বলল, আপনি তো বিছানাতেই শোবেন, আপনাকে আমি মেঝেতে শুতে বলিনি। আমি ওই ওপরে বোঝাইনি। তাহলে কিসের ওপরে? স্বার্থ বিড়বিড় করে বলল, আহাম্মক। তুষি কান সজাগ রাখলেও শুনতে পেল না, তবে ওর আগ্রহ আপাতত অন্য কোথাও। স্বার্থ সকালে ওকে জব্বর বোকা বানিয়ে গিয়েছে। এরকম বলত্তসী ওর এই 20 বছরে কোনোদিনও হয়নি। এর শোধ না নিলে ওর নাম খারাপ হবে না? তুষি নিজের পরাজয় মেনে বসেও থাকতে পারছে না, আবার ভাবতে ভাবতে মাথা খারাপ করেও মাথায় কিছু আসছে না। এদিকে স্বার্থ দেখলো তুষি মেঝেতে চিপস ফেলেছে, টান টান বিছানার চাদরেও পড়েছে কিছু, এমনকি ওর সামনেই খালি প্যাকেট দুমড়ে মুচড়ে ছুঁড়ে মারলো মেঝেতে। চ্যাটচ্যাটে হাতটা মুছে ফেললো নিজের ওড়নায়। এসব দৃশ্যে নাক কুঁচকে হতাশ শ্বাস ফেললো ছেলেটা। এটাকে মানুষ বানাতে এখনো অনেক কাঠ পোড়াতে হবে। কিন্তু তাও ও কিছু বলল না। এই যে ওর ঝকঝকে ঘরটা তুষি একদিনেই আউলে ঝাউলে ফেললো, এ নিয়েও টু শব্দ সে করেনি। চুপচাপ কাবার থেকে টি শার্ট নিতে ব্যস্ত হয়ে পড়ল। সে সময় আর চোখে চাইল তুষি, নজর পড়ল স্বার্থর নগ্ন পিঠে লেগে থাকা পানির ফোঁটার ওপর। ফর্সা পিঠ ছুঁয়ে এক একটা পানির রেখা লাইন বেয়ে গড়িয়ে ট্রাউজারে গিয়ে লাগছে। তুষি ঢোক গিলে চট করে চোখ সরিয়ে আনলো। স্বার্থ টি শার্ট গায়ে চড়াতে চড়াতে বলল, কফি পাবো? তুষির চেহারা ঝলকে উঠল অমনি। এই তো পেয়েছে দারুণ সুযোগ। এক কথাতেই নেমে গেল মেয়েটা। আনছি বলে চপল পায়ে ছুটল নিচের পথে। স্বার্থ ভ্রুকুচকে বলল, এত ভদ্র হলো কবে? তুষি সিঁড়িতে পা রাখতে যাবে, আচমকা হাতের কনুই ধরে টান মারল কেউ একজন। হঠাৎ কাণ্ডে আটকে উঠল মেয়েটা। অয়ন হাত টেনে একদম আলাদা করে পাশে নিয়ে গেল। চেনা মুখটা দেখে স্তম্ভিত হয়ে পড়ল তুষি। আশ্চর্য হয়ে বলল, আপনি এভাবে এভাবে টেনে আনলেন কেন? অয়নের চেহারা লাল, কণ্ঠে ঝড়ের পাহাড় নিয়ে বলল, তুষি, হোয়াটস রং উইথ ইউ? চাইছো কি তুমি? কেন করছো এরকম? তুমি একদিনের মধ্যে ভাইয়ার ঘরে শিফট হয়ে কি বোঝাতে চাইছো? আমাকে দেখাতে এরকম করছো তাই না? বোঝাতে চাইছো যে তোমাদের মধ্যে সব ঠিক আছে? আমাকে বোকা মনে হয় তুষি? এত বোকা আমি? তুষির এইবার মাথা গরম হয়ে গেল। আর চুপ থাকা হলো না। এক ঝটকায় হাতটা ছাড়িয়ে এনে বলল, অয়ন ভাই, নিজের সীমায় থাকার চেষ্টা করুন। আমি নিজের অপরাধবোধের জন্য আপনার সাথে কঠোর হতে পারছিলাম না, কিন্তু এর মানে এই না যে সামনেও হব না। আপনি নিজের ব্যবহার সংযত করুন। কেমন আচরণ এসব? কিরকম অসভ্যতা এটা? অসভ্যতা? তুষি হাত তুলে বলল, আমি কিছু শুনতে চাই না। আপনি আর কখনো আমার সাথে এভাবে
কথা বলবেন না। আমি আপনার বড় ভাইয়ের স্ত্রী। পারলে সম্মান করবেন, না হলে কথা বন্ধ রাখবেন। আদব না জানলে বলবেন, শিখিয়ে দেব। কিন্তু পরবর্তীতে কোনো অভদ্রতা করলে আমি ভুলে যাব আপনি বয়সে আমার বড়। তখন ঠিক যেভাবে আপনি আপনার বড় ভাইয়ের গায়ে হাত তুলেছিলেন সেইভাবে আমার হাতটাও না উঠে যায়। অয়ন বিস্মিত, স্তব্ধ। তুষি কঠোর গলায় বলল, আর আমি আমার স্বামীর থেকে আলাদা থাকি না তার সাথে থাকি, আমার আর ওনার মধ্যে সব ঠিক আছে না নেই সেটা আমাদের ব্যাপার, আমাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি বাইরের মানুষ, এর মাঝে ঢুকবেন না। আমাদের যা সমস্যা আমরা মিটিয়ে নেব। আপনাকে এত না ভাবলেও চলবে। আপনি বুদ্ধিমান মানুষ, আশা রাখছি আমার কথাগুলো অল্পতে বুঝবেন। অয়ন হতবাক বিমূঢ়, মুখের ন্যায় চেয়ে রইল কেবল। তুষি কপাল কুঁচকে পেছন ফিরতেই দেখলো স্বার্থ দাঁড়িয়েছে একদম সাবলীল, শক্ত একটা চিবুক নিয়ে। কথাগুলো শুনেছে কিন্তু বোঝার উপায় নেই। তুষি একটু থামে, বিব্রত হয়। উনি কি শুনে ফেলেছেন? ও জিভে ঠোঁট ভিজিয়ে তড়িঘড়ি করে কাজের ছুতোয় নেমে গেল নিচে। এইবার এক ছটা গর্বের হাসি হাসলো স্বার্থ। দন্ত নিয়ে তার পাতলা ঠোঁট উঠে গেল একপাশে। ওই হাসিতেই যেন প্রমাণ রেখে গেল আজ এই মুহূর্তে কিছু একটা জিতে গেছে স্বার্থ। তারপর অয়নের দিকে ফিরল সে। এখনো যেন প্রস্তর ছেলেটা, ভাঙাচোরা বিধ্বস্ত অনেক। স্বার্থ ফোঁস করে শ্বাস ফেলে বলল, এবার অন্তত বোঝ অয়ন, তুষি তোর নেই, অ্যাজ ইউজুয়াল শি ইজ মাইন। অয়ন প্রত্যহ চোখে বলল, কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছ? না, বোঝাচ্ছি। তুই একটা ভালো ডাক্তার, তোকে এসব মানায় না। আমার কোনো জ্ঞান চাই না, আমার জ্ঞান এত সস্তাও নয়। আমি শুধু বললাম, শোনা না শোনা তোর ব্যাপার। এখন নিজেকে নিয়ন্ত্রণ না করলে পরে যখন চাচা হবি তখন কষ্ট আরো বাড়বে। হতবুদ্ধি হয়ে চাইল অয়ন। চাচা? আমার ছেলে মেয়ে হলে তোকে চাচা ডাকবে না? ও সরি, তুই তো সম্পর্কে তুষির কাজিন, ওর ভাইয়ের মতো। আমাদের বাচ্চারা তো তোকে মামাও ডাকবে। স্বার্থ এত স্বাভাবিকভাবে বলল, অথচ অয়নের মাথা শুদ্ধ ফাঁকা হয়ে যায়, কান দুটো ক্ষয়ে পড়ে কোথাও। তুষির বাচ্চা ওকে মামা ডাকবে? যার বাচ্চার বাবা হতে চেয়েছিল তার বাচ্চার মামা হবে ও? এ কেমন নিষ্ঠুরতা, এ কেমন নিয়ম পৃথিবীর!